বিরতির পর স্বাগত। ৭ দফা অর্থাৎ শেষ দফার ভোট নিয়ে আমরা আলোচনায় রয়েছি। বিভিন্ন জায়গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। বিশেষ করে আজ দেশ জুড়ে ৭টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৫৭টি লোকসভা আসনে ভোট গ্রহণ পর্ব চলছে। আর সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ৯টি আসনে ভোট গ্রহণ পর্ব ইতিমধ্যে সম্পন্ন হচ্ছে, যার পাশাপাশি রয়েছে উত্তরপ্রদেশ, যেখানে ১৩টি আসনে ভোট গ্রহণ পর্ব হচ্ছে, বিহারের ৮টি আসনে, হিমাচল প্রদেশের ৪টি আসনে, পাঞ্জাবের ১৩টি আসনে, উড়িষ্যার ৬টি আসনে, ঝাড়খণ্ডের ৩টি আসনে এবং চণ্ডীগড়ে ভোট গ্রহণ পর্ব চলছে। আমাদের পার্শ্ববর্তী রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, তাই পশ্চিমবঙ্গের দিকে যথেষ্ট নজর রয়েছে। পশ্চিমবঙ্গের কি পরিস্থিতি রয়েছে সেই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। অন্যদিকে ইন্ডিয়া জোটের শরিক বা ইন্ডিয়া জোটের প্রধান মুখ রাহুল গান্ধী দাবি করলেন কে? সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে, এবং ওনার এই বক্তব্যের পর কি প্রতিক্রিয়া রয়েছে সে বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে আলোচনায় রয়েছে দুই যুব নেতাদের থেকে আমরা বিস্তারিত জেনে নেব। প্রথমেই রয়েছে বিজেপির যুব নেতা অম্লান মুখার্জি, স্বাগত আপনাকে। তারপর রয়েছে সিপিআই নেতা শুভদীপ মজুমদার, তোমাকেও স্বাগত। এবার আমরা বিস্তারিত আলোচনায় যাব যে কি পরিস্থিতি রয়েছে। প্রথমে মল্লিকার্জুন খার্গের যে বক্তব্য, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে কি প্রতিক্রিয়া রয়েছে, রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন সে বিষয়ে যাব। কিন্তু তার আগে আমরা সরাসরি যোগাযোগ করার চেষ্টা করব টেলিফোন লাইনে পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুলের সাথে। সেখানে কি পরিস্থিতি রয়েছে, কেমন চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া, সমস্ত বিষয় অবশ্যই জানার চেষ্টা করব। প্রথমে আমরা নজর রেখেছিলাম বরানগর অর্থাৎ দমদমের বিভিন্ন এলাকা থেকে। এবার গোটা পশ্চিমবঙ্গের কি চিত্র রয়েছে, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে অঞ্জনবাবু। অঞ্জনবাবু, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে পশ্চিমবঙ্গে, কি জানতে পারছো? দেখো, পশ্চিমবঙ্গে সকালবেলা থেকে যখন ভোট শুরু হয় তখন থেকে বিভিন্ন জায়গায় রণক্ষেত্রে চেয়ারা নিয়েছে। কোন জায়গাতে বা কোন লোকসভা কেন্দ্রে সঠিকভাবে ভোট হচ্ছে বলে আমাদের কাছে কিন্তু খবর নেই। প্রত্যেকটা জায়গাতেই গন্ডগোল, মারামারি চলছে। ডায়মন্ড হারবারের ফলতায় উত্তেজনা, সেখানে ভোটাররা যখন ভোট দিতে যাচ্ছিলেন, বিশেষ করে বিরোধী দলে তাদেরকে বাধা এবং তাদেরকে মারধর করা হচ্ছে। দমদমে বিজেপি প্রার্থী শিলবদ্ধ যখন জানতে পারলেন যে এলাকায় বিজেপি কর্মীদেরকে ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে, সেখানে তিনি গেলে তাকে বাধা দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। অন্যদিকে বরানগর পোস্টা বাগদি যখন জানতে পায় যে একটা বুথে ছাপ্পা ভোট চলছে, তিনি যখন সেই বুথের উদ্দেশ্যে রওনা দেন তখন তাকে ঘিরে বিক্ষোভ দেখায় এবং তার গাড়ি ভাঙচুর করা হয় এবং হাতাহাতিতে জড়ায় তৃণমূল বিজেপি। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য যখন গিয়েছেন তখনও তাকে ঘিরেও গো ব্যাক স্লোগান, বিভিন্ন রকম ভাবে একের পর এক ঘটনা ঘটেছে। অন্যদিকে ভাঙড়ে আইএসএফ এবং তৃণমূল নেতাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুই পক্ষেরই প্রায় ১৫ থেকে ২০ জন জখম হয়েছে এবং বেশ কয়েকজন লাঠির গায়ে আহত হয়েছে। ভাঙড়ে ঘটনার নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছে উভয় পক্ষকে এবং কয়েকজন শিশু কিন্তু জলেও পড়ে গিয়েছে। অন্যদিকে আমরা যেটা জানি, মিঠুন চক্রবর্তী আজকে ভোট দিতে এসেছিলেন, তাকে ঘিরেও গো ব্যাক স্লোগান এবং চোর স্লোগান দেওয়া হয়েছে। একের পর এক ঘটনা যে পশ্চিমবঙ্গে ঘটছে, কোন জায়গায় কিন্তু সঠিকভাবে ভোট হচ্ছে বলে আমরা কিন্তু জানতে পারছি না। অঞ্জনবাবু, নির্বাচন কমিশন কি এই মুহূর্তে কিছু জানিয়েছে? হ্যাঁ, নির্বাচন কমিশন জানিয়েছেন এবং তারা জানিয়েছেন যে সমস্ত জায়গায় উত্তেজনা প্রবণ হচ্ছে সেখানকার ডিএমদের কাছে কৈফিয়ত তলব করেছে এবং সেখানকার কড়া ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। বলা যেতে পারে ফলতায় গিয়েছিলেন, গিয়ে দেখেন বিজেপি প্রার্থী, গিয়ে দেখেন বুথের ভিতরে ইভিএমটা ফাঁকায় রাখা রয়েছে এবং ক্যামেরাটা কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। সেখানে গিয়ে তাপস রায় গিয়ে সেইটা দেখার পর সেইটাকে আবার পুনরায় করেছে এবং এই ঘটনা জানার পর জাতীয় নির্বাচন কমিশন ডিএমকে তলব করেছে এই ঘটনার ব্যাপারে। একদমই ধন্যবাদ অঞ্জনবাবু। অর্থাৎ দিল্লির মসনদের লড়াইকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ উত্তাল। আর ইন্ডিয়া জোটের প্রধান শরিকদের কি বক্তব্য সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই একটা বিষয় অবশ্যই আসতে হচ্ছে মল্লিকার্জুন খার্গের বক্তব্য। ইন্ডিয়া জোটের মুখ, প্রধানমন্ত্রীর মুখ রাহুল গান্ধী, তিনি দেখতে চাইছেন প্রধানমন্ত্রী হিসেবে রাহুল গান্ধীকেই। আর সেই বিষয়টাকে কেন্দ্র করে
দেশের শাসক দল বিজেপি কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া, সে বিষয়ে আমি বিস্তারিত জানবো। আমার সাথে রয়েছে এই মুহূর্তে অম্লান, কিভাবে দেখছো বিষয়টি? প্রধানমন্ত্রীর মুখ রাহুল গান্ধী মল্লিকার্জুন খাড়গে দাবি করছেন, কি বলবে? দেখুন, যারাই আপনাদের চ্যানেলের মাধ্যমে দেশ বিদেশের প্রত্যেকেই আমাদেরকে শুনতে পাচ্ছেন, তাদের প্রত্যেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস সভাপতি, উনি বলেছেন রাহুল গান্ধী নাকি ইন্ডিয়া অ্যালায়েন্সের প্রধানমন্ত্রীর মুখ। উনি নিজস্ব বক্তব্য পেশ করেছেন, কারণ আমার কাছে যতটুকু খবর আছে ইন্ডিয়া অ্যালায়েন্সের টোটাল 28টা দল আছে, এর মধ্যে কংগ্রেস অন্যতম একটা শরিক। তো বাকি 27টা দল, সেটা শিবসেনা, উদ্ধব ঠাকরের গুট বা বাকি যা কিছু আছে, বাকি দলগুলো আম আদমি পার্টি থেকে শুরু করে টিএমসি থেকে শুরু করে সিপিআই, সিপিএম, বাকি বিভিন্ন দল, বাকি 27টা দল মিলে রাহুল গান্ধীজিকে কতটা মেনে নেবে সেটা যথেষ্টই সন্দেহের মুখে আমি ব্যক্তিগতভাবে তা মনে করি। এবং প্রধানমন্ত্রীর মুখ হিসাবে রাহুল গান্ধীকে ঠেলে দেওয়া মানে নিজেদের হার ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে কংগ্রেস। কারণ কংগ্রেসের কাছে ইস্যু নেই, কংগ্রেস বিগত দিনেও লড়াই দিতে পারেনি, বিরোধী দলের মর্যাদা তারা বিগত দিনে পায়নি। বিরোধী দলের যে যতটুকু লোকসভার বাইরে বা রাস্তার মধ্যে থেকে সাধারণ মানুষের সুখ দুঃখে সামিল হওয়ার কথা ছিল, সেটা তারা করতে পারেনি, তারা এতে ব্যর্থ হয়েছে। দেশের মানুষ পুনরায় তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদীজিকে ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত করতে যাচ্ছে, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। একদমই। আমি শুভদীপের কাছে যাব। শুভদীপ, তুমি ইন্ডিয়া জোটের একজন শরিক, তোমাদের নেতারা রয়েছে ইন্ডিয়া জোটে, সেক্ষেত্রে ইন্ডিয়া জোটকে মেনে নেবে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে, কি বলবে? যদি জোটের মিটিং হবে, আজকে জোটের মিটিং দিল্লিতে, জোট ঠিক করবে প্রধানমন্ত্রী কে হবে। আর রাহুল গান্ধী হলে অসুবিধা তো নেই, যদি 28টা দল মেজরিটি যদি মেনে নেয় রাহুল গান্ধীকে, তাহলে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন, তাতে তো কোনো অসুবিধা নেই, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, দাদা যেটা বললেন যে কংগ্রেস মাঠে ছিল না, বিরোধীরা মাঠে ছিল না, রাহুল গান্ধী মানে নির্বাচনের 1 বছর আগে যেভাবে ভারত জোড়ো যাত্রা এবং ভারত জোড়ো ন্যায় যাত্রা করেছেন, যেভাবে জনসাধারণের মাঝখানে গেছেন এবং মানুষের বিরোধীরা যে দাবিগুলো আমরা তুলে আনছি, সেই দাবিগুলো কিন্তু এই যে যাত্রাগুলো আমরা করেছি, আমাদের বামপন্থীরা আমরা বিভিন্ন সময় মানুষের দাবি দাওয়া নিয়ে আমরা পার্লামেন্ট মার্চ করেছি। তবে কি শুভদীপ বলবে যে তোমাদের দাবি দাওয়া রাহুল গান্ধী তার যাত্রার মাধ্যমে মানুষের কাছে তুলে ধরেছে? না না না, আমরা আমাদের মতো দাবি দেওয়া, রাহুল গান্ধী মানুষের কাছ থেকে মানুষের যে দাবি দেওয়াগুলো সেগুলো তুলে এনেছে এবং ওনার যে 5টি ন্যায় উনি বলেছেন, সে ন্যায়ের মাঝখানে এটা তুলে ধরেছেন। এবং আমরা বামপন্থীরা যারা নিজ নিজ ম্যানিফেস্টো আমরা জারি করেছি, সে ম্যানিফেস্টোতে আমরা মানুষের যে দাবিগুলো উঠে এসেছে বিভিন্ন আমাদের কর্মসূচির মাধ্যমে, সে দাবিগুলো আমরা উত্থাপন করেছি। আমি অম্লান তোমার কাছে যাব। বলছে যে মানুষের দাবি দাওয়াগুলি তুলে এনেছে বিরোধীরা এবং শাসক দলের তেমন কোনো কাজ ছিল না এত বছর যাবত, কি বলবে? দেখুন, আমার ছোট ভাই শুভদীপ একটা কথা বলেছে যে রাহুল গান্ধীজি নাকি ভারত জোড়ো ন্যায় যাত্রা করেছেন, সাধারণ মানুষের কাছে গেছেন। আমরা বিগত দিনেও বলেছি যে রাহুল গান্ধী যেসব জায়গা দিয়ে গেছেন, যেই জায়গা দিয়ে গেছেন, ওই জায়গায় তাদের দলের সরকার ছিল, ওই সরকারটা ভেঙে গেছে বা সরকার পুনরায় প্রতিষ্ঠিত হতে পারেনি। সেটা ছত্তিশগড়ের নির্বাচনে আমরা দেখেছি, রাজস্থানের নির্বাচনে আমরা দেখেছি, মধ্যপ্রদেশের নির্বাচনে আমরা পুনরায় সরকার প্রতিষ্ঠিত করেছি। তো আমরা আশা করব তৃতীয়বারের মতো সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাহুল গান্ধীজি ওনার আর বাকি ইন্ডিয়া অ্যালায়েন্সের টোটাল 28টা দল আছে, 28টা দলের প্রত্যেককে নিয়ে যেন ভারত জোড়ো ন্যায় যাত্রা আবার শুরু করতে পারেন। তাহলে 2029 সালের লোকসভা নির্বাচনে আমরা আবারও চতুর্থবারের মতো সরকার প্রতিষ্ঠা করব। এবার আমরা একটু সন্দেশখালীর দিকে নজর রাখবো, যে সন্দেশখালী নিয়ে আমি শুভদীপ আসবো তোমার কাছে অবশ্যই। আমি সন্দেশখালীর দিকে একটু যাব। সন্দেশখালী নিয়ে রীতিমতো কিন্তু চর্চা রয়েছে দেশীয় রাজনীতিতে, বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমে পর্যন্ত চর্চিত যে সন্দেশখালী, সেই সন্দেশখালী থেকে কিন্তু এবার বিক্ষোভের ছবি উঠে আসছে। সন্দেশখালীর 3 নম্বর বুথের মন্ডল
বায়ারমারি গ্রাম পঞ্চায়েতের বুথ নম্বর 25-এ বিজেপির কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। সন্দেশখালীর 3 নম্বর বুথের মন্ডল বায়ারমারি গ্রাম পঞ্চায়েত থেকে যে ছবি এই মুহূর্তে উঠে আসছে, অভিযোগের তীর রয়েছে তৃণমূলের দিকে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই নাকি বিজেপির কর্মীদের মাথা ফাটিয়ে দিচ্ছে। রক্তাক্ত অবস্থায় বিজেপি কর্মী। রাহুল গান্ধী সহ বিভিন্ন মানুষ সন্দেশখালীতে বারংবার এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন, কিন্তু ভোটের সময় যে এই অশান্তি বা এই উশৃঙ্খল ছবি উঠে আসবে তার আজ কিন্তু আগেই পেয়েছিল নির্বাচন কমিশন, যার জন্য সন্দেশখালীতে নিরাপত্তার বিষয়কে মাথায় রেখে নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছিল সেই সন্দেশখালীকে। কিন্তু তারপরেও আজ সকাল থেকে সন্দেশখালীতে একের পর এক বিক্ষোভের ছবি উঠে আসছে। যে ছবি আপনারা এই মুহূর্তে টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই ছবিটা সন্দেশখালীর এক বিজেপি কর্মীর, যাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শুধুমাত্র এই একটি ছবি নয়, আমরা সকাল থেকে বিভিন্ন বিক্ষিপ্ত ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। হোক পঞ্চায়েত নির্বাচন, হোক লোকসভা নির্বাচন, হোক বিধানসভা নির্বাচন, একই পরিস্থিতি, একই চিত্র পশ্চিমবঙ্গে, যেখানে নির্বাচন কমিশন নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের দিকে বিশেষ নজর দেয়। প্রচুর কোম্পানির ব্যাটালিয়ন সেখানে মোতায়েন থাকে, তারপরেও কিন্তু একই ছবি বারংবার উঠে আসে। আমরা আবার আলোচনায় যাচ্ছি। শুভদীপ, কি বলছিলেন? হ্যাঁ, বলছিলাম দাদা যেটা বললো যে ভারত জোড়ো যাত্রার সময় এই 3টি রাজ্যের সরকার হারিয়েছে, এটাও আমরা দেখেছি। আবার ওই যাত্রা চলাকালীন 2018-র পর হিমাচল প্রদেশে কংগ্রেস 2018-র পর প্রথমবার ফুল মেজরিটি নিয়ে, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়েছে হিমাচলে। তেলেঙ্গানাতে কংগ্রেসের কামব্যাক, কংগ্রেস এবং সিপিআই এর যে জোট, সে জোটের যে কামব্যাক, সে কামব্যাক তো অবিস্মরণীয় কামব্যাক। এটাও তো আমাদের মানতে হবে। উনি নেগেটিভটা দেখেছেন, পজিটিভ দিকটাও তো আছে। অমলান, আমার ছোট ভাই এখানে পজিটিভ দিকের কথা বলেছে। যদি আমি 2018 সালের তেলেঙ্গানার বিধানসভা নির্বাচনের কথা চিন্তা করি, এখানে আমাদের শুধুমাত্র সিট ছিল একটা। বর্তমানে 2023 সালের যে বিধানসভা নির্বাচন গেছে তেলেঙ্গানাতে, ওখানে আমাদের সিট একটা থেকে বেড়ে হয়েছে 8টা। ভোট পার্সেন্টেজ আমরা বিগত দিনে যা পেয়েছি তার থেকে বর্তমানে ভোট পার্সেন্টেজ দাঁড়িয়েছে 13.90%, যেটা 2018 সালের বিধানসভা নির্বাচনে তেলেঙ্গানাতে যেটা ভোট পার্সেন্টেজ ছিল তার থেকে সুইং মানে অ্যাড অন হয়েছে 6.92%। তো পজিটিভ দিক অবশ্যই আমাদের আছে। তো আমি তো বলছি মানে রাহুল গান্ধী নেতৃত্বাধীন যে মানে উনি যে ভারত জোড়ো ন্যায় যাত্রাটা করেছেন, আমি বলছি যে ওনারা প্রত্যেকটা নির্বাচনের আগে যাতে এরকম ভাবে ভারত জোড়ো ন্যায় যাত্রা করে, তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত করতে এটা বিশাল মাইলেজ দেয় আমাদের। আর তেলেঙ্গানার যে ম্যাটারটা, তেলেঙ্গানা ম্যাটারটা তো আমরা প্রচারের সময় বারবার তুলে এনেছি। বিআরএস বারবার বিজেপিকে সুন্দর এগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, সেটাই হয়েছে প্রতিফলন, আর কিছু নেই। বিআরএস এর সিট কমেছে, বিজেপি সিটটা একটু বেড়ে গেছে, এটাই। বিহারে তো নীতিশ কুমার এবার তিনি বিজেপির সাথে জোটে রয়েছেন, এনডিএ জোটে। বিহারেও আজ ভোট গ্রহণ পর্ব চলছে। সেক্ষেত্রে বিহারের রাজনীতি নিয়ে কি বলা যায়, যে একদিকে নীতিশ কুমার একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তে তিনি পাল্টে দিলেন, সে বিজেপিতে যোগদান, বিজেপির সাথে তারা গঠবন্ধন করলেন। অন্যদিকে সেখানে লালু প্রসাদ যাদব একেবারে নড়বড়ে পরিস্থিতি, এমনটাই মনে করছে শাসক দল বিজেপি। শুভদীপ, তুমি কি বলবে, একজন তুমি যুব নেতা, বিহারের রাজনীতি দেখে তোমার এই মুহূর্তে কি মত? বিহার নীতিশ কুমার এই পাল্টিবাজি রাজনীতি থেকে এবং বিজেপির সাথে যে নীতিশ কুমারের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে বিহারে শেষ করতে চাইছে। বিহারে যেভাবে বিজেপি একটা সিংহভাগ আসন পেয়েছিল আগের বার, সে আসন বিজেপি ধরে রাখতে পারবে না। এবং আমাদের যে মহাগঠবন্ধন, সে মহাগঠবন্ধন ব্যাপক হারে ওইখানে সিট বৃদ্ধি করবে। এবং বিশেষ আকর্ষণ যিনি বলেন কথায় কথায় ওই মানুষকে পাকিস্তান পাঠাবেন, মুসলিমদের ভোট লাগবে না, সে গিরিরাজ সিং বেগুসরাই থেকে হারছেন।
অম্লান, একটা বিষয় আমি অবশ্যই তোমার থেকে জানবো। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সিএ কখনোই চালু করবেন না, কিন্তু সিএ তো আদতে একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তে লাগু হয়ে গেল এবং সেখানে একটা বড় ফ্যাক্ট এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে সিএ লাগু হওয়ার পর যারা এতদিন পর্যন্ত ভারতের নাগরিক ছিলেন না, এবার তারা নাগরিকত্ব পেয়ে এবার ভোট দিতেই যাচ্ছেন। সেক্ষেত্রে কি মনে হয়, বিজেপি সেখানে একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তে একটা মাইলেজ পেয়ে গেছে, কি বলবে? দেখুন, সিএ আমাদের 2019 সালের লোকসভার নির্বাচনের ম্যানিফেস্টোতে আমাদের ছিল, সেটা আমরা ইমপ্লিমেন্ট করেছি। লোকসভায় বিল পাস হয়েছে, রাজ্যসভায় বিল পাস হয়েছে, রাষ্ট্রপতির স্বাক্ষর হয়েছে এবং এই বিল ইমপ্লিমেন্ট হয়েছে। তো এতে যদি বিরোধীরা মনে করে যে বিজেপির মাইলেজ হবে বা বিরোধীদের লস হয়েছে, এতে তারা ভাবতেই পারে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে দাঁড়িয়ে ভারতবর্ষের উন্নয়নের কথা চিন্তা করে, মানে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা চিন্তা করে। তো বিরোধীরা অভাব অভিযোগ করতেই পারেন, তাতে আমাদের ভারতীয় জনতা পার্টির অন্তত কিছু যায় আসে না। আর অপরপক্ষে আরেকটা ছোট্ট একটা বিষয় আছে যে আমার ছোট ভাই একটা কথা বলেছে যে বেগুসরাই থেকে গিরিরাজ সিং নাকি হারবেন। গতবার 2019 সালের লোকসভা নির্বাচনে আমার ছোট ভাই যেহেতু মানে সিপিআই থেকে রিপ্রেজেন্ট করছে, সিপিআই ছাত্র সংগঠন আইসার একটা এআইএসএফ, তো আইসার একটা বড় মুখ ছিলেন কানহাইয়া কুমার। এআইএসএফ এর বড় মুখ ছিলেন কানহাইয়া কুমার। তো কানহাইয়া কুমার লোকসভা নির্বাচনে বেগুসরাই থেকে মোটামুটি 3 লক্ষের অধিক ভোটে হেরেছিলেন। এবার ওনাকে আবার হায়ার করে মানে মনোজ তিওয়ারির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তো 3 লাখ ভোটের মার্জিনে যিনি হারেন বা যেই সিট থেকে সিপিআই সিপিএম বা তাদের যৌথ যিনি ক্যান্ডিডেট দিয়েছেন, যদি ভাবেন যে বেগুসরাই এবারও জিতবেন, তারা এবার জিতবেন, তো এটা মূর্খের স্বর্গে বাস করা ছাড়া আর কিছু না। বিহারে 40টা সিটের মধ্যে গতবার আমরা 39টা সিট জিতেছিলাম, এবার 40-এ 40-এর সম্ভাবনাই আছে আমাদের। শুভদীপ, এই যে সিএ যে বিষয়টা নিয়ে আমি অম্লানকেও প্রশ্ন করেছিলাম যে একেবারে বাড়তি মাইলেজ ছিল বিজেপির জন্য, এটা মনে করছেন বিজেপি নেতৃত্বরা, তোমরা কি বলবে? সিএ লাগু হবার পর যারা নতুন করে এবার প্রথম ভোট দিচ্ছেন, তাদের পাল্লা কোন দিকে যাবে, জোটের দিকে নাকি বিজেপির দিকে, এনডিএ জোটের দিকে, কি বলবে? দেখুন, এসব কোনো মাইলেজ বিজেপি পাচ্ছে না, কারণ বিজেপির যে অপশাসন গত 10 বছর ধরে চলছে, তার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধভাবে ইন্ডিয়া জোটের পক্ষে ভোটটা দেবে প্রথম। আর বেগুসরাই নিয়ে যে কথাটা হলো যে কানহাইয়া কুমার হেরেছেন সিপিআই প্রার্থী, যখন আমরা 2014-তে আমরা রাজেন্দ্র প্রসাদ সিং আমাদের প্রার্থী যিনি লড়াই করেন, উনি 1,92,639টি ভোট পান এবং 1 লাফে 2019-এ, এবং ভোট পার্সেন্টেজ যদি দেখেন 17.87, এবং 2019-এ যখন কমরেড কানহাইয়া কুমার তৎকালীন সময় আমাদের দল থেকে যখন লড়াই করেন, উনি 2,69,976টি ভোট পান এবং সেই পার্সেন্টেজ 17%-এর বেশি পার্সেন্টেজ বেড়ে 22.03%। এবং এটা দুর্ভাগ্য, আমরা দুর্ভাগ্য বলবো যে আমাদের মানে মহাগঠবন্ধনের সাথে বা আরজেডির সাথে সে বোঝাপড়া আমরা করতে পারিনি, সেই কারণে আমরা হয়তো ওই সময় পিছিয়ে ছিলাম। কিন্তু এবার মহাগঠবন্ধন ইউনাইটলি ফাইট করছে এবং গিরিরাজ সিং হারবেন সেটা। এবং যেটা বললেন যে মনোজ তিওয়ারির কথাটা, মনোজ তিওয়ারির আপনার অবস্থাটা দেখুন, উনি প্রচারে ঠিক মতো নামছেন না। আমাদের ইন্ডিয়া অ্যালায়েন্সের প্রার্থী কানহাইয়া কুমার অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে পুরো নর্থ ইস্ট দিল্লি চষে বেড়াচ্ছেন এবং মনোজ তিওয়ারি লাস্ট দিন অবধি উনি নির্বাচনের প্রচারে সেভাবে নামলেন না। কানহাইয়া কুমার তো ওপেন পোস্ট করে চ্যালেঞ্জ করলেন ওনাকে যে আপনি আসুন, আমি ওই জায়গায় আছি, আপনি ডিবেট করুন আমার সাথে। উনি আসলেন না কেন? কোথায় 56 ইঞ্চ কা সিনা কোথায় গেল ওদের? একদমই। আমি আবার পশ্চিমবঙ্গের দিকে একটু নজর রাখছি, যে পশ্চিমবঙ্গে থেকেও কিন্তু বিভিন্ন ছবি উঠে আসছে যেখানে নির্বাচন কমিশনের সমস্ত গাইডলাইন চালু হয়ে যায়, সে জায়গায় অন্য এক চিত্র। কি চিত্র? পাইকপাড়ায় ওয়ার্ড নম্বর 2-এ আজ সকালে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করছেন ওনার এক শরিক। কমিশনের নিয়ম অনুযায়ী ভোট শুরুর ঠিক 48 ঘন্টা আগে কোনো ধরনের প্রচার করা যাবে না, অর্থাৎ প্রচারের মধ্যে নিষেধাজ্ঞা থাকে। কিন্তু তারপরেও একেবারে ভোট গ্রহণের দিন
প্রচার সারছেন তৃণমূল নেতৃত্বরা। রীতিমতো চাঞ্চল্য। এ সময় কোনো রকম প্রচার করা যায় না এবং খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের আরতের সাথে দেখা করেন এবং সেখানে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে এলাকা থেকে সরিয়ে নিতে আদেশ দেওয়া হয়েছে। অর্থাৎ যে গাইডলাইন এই মুহূর্তে শুরু হয়ে গেছে বা প্রত্যেকেরই জানা যে ভোট গ্রহণ পর্বের 48 ঘন্টা আগে কোনোভাবেই প্রচার করা যায় না, সেই জায়গায় তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে ওনার এক শরিক তিনি বিভিন্ন জায়গায় প্রচার করছেন। সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো। 5 নম্বর দমদম রোডের সমস্ত পল্লীবাসীর কাছে আবেদন, পাড়ায় সর্বমঙ্গলা স্কুলে আপনার ভোট হচ্ছে, বুথ ফাঁকা আছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আপনি গিয়ে ভোট দিয়ে আসুন। 1 নম্বর বোতাম টিপে আপনি আপনার মূল্যবান ভোটটা প্রয়োগ করে আসুন। 5 নম্বর দমদম রোডের সমস্ত পল্লীবাসীর কাছে আবেদন, আপনারা গিয়ে আপনার ভোট কেন্দ্রে গিয়ে আপনার ভোট প্রয়োগ করে আসুন। বুথ ফাঁকা আছে। 1 নম্বর বোতাম টিপে আপনি আপনার ভোটটা প্রয়োগ করুন। আপনারা শুনলেন ওনার বক্তব্য। তিনি সরাসরি প্রার্থীর নাম না বললেও তিনি কিন্তু আকার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে কাকে ভোট দিতে হবে। অর্থাৎ 1 নম্বরে ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম, তাই 1 নম্বরে বোতাম টিপে ভোট দেওয়ার আবেদন করলেন তিনি। এবং ওনার বিরুদ্ধে এই মুহূর্তে নির্বাচন কমিশন তারা পদক্ষেপ গ্রহণ করবে, কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং ওনাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য নির্বাচন কমিশন ডেকেছেন, এমনটাই কিন্তু আমরা এই মুহূর্তে খবর পাচ্ছি পশ্চিমবঙ্গ থেকে। আমরা আবারও ফিরে আসছি আলোচনায়। অম্লান থেকে জানবো। অম্লান, শুভদীপ রীতিমতো অভিযোগ করছেন যে বিজেপি আর কোনোভাবেই ফিরে আসবে না বা বিভিন্ন জায়গায় বিজেপি গোহারা হারতে চলেছে। এই যে শুভদীপের এই বক্তব্য, একের পর এক বক্তব্য, কি বলবে? তুমি রয়েছো একজন যুব নেতা বিজেপির হয়ে, কি বলবে? দেখো, বেগুসরাইয়ের টোটাল ভোট পার্সেন্টেজ বলেছে, টোটাল কত কাস্টিং হয়েছিল, এআইএসএফ কত মানে তৎকালীন সিপিআই কত পেয়েছিল আর আরজেডি কত পেয়েছিল সেটার টোটাল ক্যালকুলেশন দিয়েছে। তো বেগুসরাইতে 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি মনোনীত যিনি প্রার্থী ছিলেন গিরিরাজ সিং পেয়েছিলেন 6,92,193টা ভোট। এবার সিপিআই পেয়েছে 2 লক্ষ, মানে তখন 2,69,976টা ভোট। আরজেডি পেয়েছিল 1,98,233টা ভোট। যদি আমি আরজেডি এবং সিপিআই টোটাল ভোটও ক্যালকুলেট করে নিই, যে আরজেডি বা সিপিআই একসাথে হয়ে বা ইন্ডিয়া অ্যালায়েন্স একসাথে হয়ে তারা লড়ছে, তবুও গিরিরাজ সিং এর সাথে বিজেপি মনোনীত যিনি বর্তমানেও প্রার্থী আছেন তা ওনার সাথে 2,24,284টা ভোটের ব্যবধান থাকে। তো আমি জানি না শুভদীপ, আমার ছোট ভাই, কিভাবে তারা দেখে, কারণ সাধারণ মানুষ থেকে তারা দূরে সরে গেছে, তাদের কাছে কর্মী নেই, দল টিকিয়ে রাখতে পারছেন না, শুধুমাত্র নিজেদের কাউন্টিং এজেন্ট যাতে 4 তারিখে পাঠাতে পারে সেজন্য রাষ্ট্রীয় স্তরে এবং রাজ্য স্তরে তারা বিভিন্ন অভাব অভিযোগ করে যাচ্ছেন। আর আরেকটা কথা বলে দিই, মানে এটা অতিরঞ্জিত কথা হবে না, আগামী 4 তারিখ লোকসভা নির্বাচনের ফলাফলে আপনারা দেখবেন যে বিরোধীদের বিভিন্ন জায়গায় অন্তত ম্যাক্সিমাম সিটে জামানত বিগত দিনের মতো বাজেয়াপ্ত হবে। শুভদীপ, জামানত বাজেয়াপ্ত কথা বলছে, কি বলবে? বেগুসরায় 8টা সিট আছে। 8টা সিটের মধ্যে 2টা বিজেপি, 1টা এলজেপি, বাকি সবগুলা কিন্তু আরজেডি এবং সিপিআই। আমি হিসাবটা বুঝিয়ে দিলাম ডিফারেন্সের। সরকার কি তাদের হয়েছে ওখানে? সরকার কি তাদের চলছে ওখানে বিহারে? বিহারের একক সংখ্যা যদি আমরা বিহারের, আমরা কিন্তু সর্ববৃহৎ দল। না না, বিহারে তো আপনিও মেজরিটি না, মেজরিটি তো জেডিইউ। আপনি এত আমরা বিহারে জেডিইউ বলেও সেখানে বিজেপির সাথে একজোটে এনডিএ রয়েছে শুভদীপ, সেই জায়গাটা কিন্তু অস্বীকার করার মতো নয়। সরকার চালানোর পরও যদি আপনারা বলেন যে আপনারা ক্ষমতায় আসবেন সাধারণ মানুষের জন্য কোনো কাজ না করে, ও মানে তাহলে সরকারে থাকলে বিরোধীরা জিততে পারবে না? শুনুন,
কারণ আপনারা সাধারণ মানুষের জন্য কি কাজটা করেছেন সেটা বলুন না। তা আপনি কি- সাধারণ মানুষের মৌলিক চাহিদার হ্যাঁ। বিকাশে বা মৌলিক আচ্ছা। চাহিদা নিবারণে আপনারা বিগত দিনে কোনো কাজ করেননি, সেটা রাজ্য হোক রাষ্ট্রীয় হোক। আপনারা রাষ্ট্রীয় স্তরে কোনোদিন আপনাদের কোনো অস্তিত্ব নেই, সেটা আমি না মানে ভারতবর্ষের প্রত্যেকটা সাধারণ নাগরিক জানে যে লেফট ফ্রন্টের সারা ভারতবর্ষে কোনো অস্তিত্ব নেই। আপনারা সিপিএম বা মানে আপনারা সিপিআই শুনুন ছিল, সেটা 2004-এ ছিল, আপনাদের 64 জন এমপি ছিল। বর্তমানে কজন আছে? বর্তমানে কজন আছে? মানে আপনারা বর্তমান যুগে আপনারা বর্তমানে প্রাসঙ্গিক না, আপনারা তো বর্তমানে প্রাসঙ্গিক না দেশের মধ্যে। আপনারা আমাদের সেই 1984-তে ছিল, বর্তমানে শাসক দল তো আমরা। শুনুন শুনুন আপনারা বিগত দিনে 64 জন এমপি থেকেও দেশের মানুষের জন্য কাজ করেননি। শেষ করতে দিন। বিগত দিনে 64 জন এমপি থেকেও আপনারা সাধারণ মানুষের জন্য কোনো কাজ করেননি। ঠিক সেই জন্য 2009, 2014 এবং 2019 সালের বিভিন্ন মানে লোকসভা যে নির্বাচন গেছে, সেই নির্বাচনের ফলাফলে আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন যে আপনারা সারা ভারতবর্ষ থেকে মুছে গেছেন। সারা ভারতবর্ষে আপনারা একদমই প্রাসঙ্গিক না। শুধুমাত্র শেষ করতে দিন না, শেষ করতে দিন। তাহলে আপনারা শুধুমাত্র নিজেদের রাজনৈতিক এজেন্ডা বা নিজেদের দোকান শুধুমাত্র কংগ্রেসকে ধরে চালিয়ে বা খুলে রাখতে চাইছেন, ব্যাস। দেখুন আর কিছু ওরাও কিন্তু 2টা সিটে ছিল কোনো এক সময়, তাহলে ওই সময় ওরা মুছে গেছিল, তাহলে তো ওরা এখন থাকার কথা না শাসক দলে। মানে আমরা বর্তমানে বিগত 10 বছর ধরে সরকারটা চালাচ্ছি, সাধারণ মানুষের জন্য কাজ করছি দেখেই আমরা বারবার ফিরে আসছি। ত্রিপুরা রাজ্যে দ্বিতীয়বারের মতো সরকার প্রতিষ্ঠা হয়েছে, যেটা বিগত দিনে সিপিএম বা মানে সিপিএম কংগ্রেসের আগে যেটা কি আমরা কি দেখতাম যে দিল্লিতে দোস্তি, ত্রিপুরাতে কুস্তি। কিন্তু সেই অবৈধ প্রণয় তারা এবার বিধানসভা নির্বাচনের আগে সেটা তারা ক্লিয়ার করে দিয়েছেন যে তারা যেটা দিল্লিতে দোস্তি ছিল ত্রিপুরাতে কুস্তি ছিল এরকম কোনো বিষয় নয়। ত্রিপুরাতে তারা শুধুমাত্র ক্ষমতার জন্য এতদিন সরকারে ছিল, আর কিছুই না। কুস্তি নিয়ে মনে পড়ে হাম গ্রেটা ত্রিপুরায় নেই দেখা, তারপরে এবার বিপ্লব মেরা ভাই হে। ঠিক আছে, শুনুন আমি আসবো আলোচনায়। বিধানসভা নির্বাচনের আগে উনি যার কথা বললেন ওনাকে নিজেদের দলে টানার জন্য রামনগরে যে বিধানসভা নির্বাচনটা হচ্ছিল রামনগর কেন্দ্রে, ওনাকে ওনাদের দলের একজন নেতা, যদিও মানে ওনাদের জোট শরিক, উনি নিমন্ত্রণ করে ওনাদের সভায় ধরে নিয়ে গেছেন, হাতে পায়ে ধরে। তবুও শেষ করতে দিন, রাজ্যবাসী জানে। উনি গাড়ি দিয়ে যখন যাচ্ছিলেন ওনাকে ওনার ভূয়সী প্রশংসা করা হয়েছিল। বিধানসভার কথা আমি বিধানসভায় যাচ্ছি না, আমি আবারও পশ্চিমবঙ্গের বরানগরের দিকে নজর রাখছি। যেহেতু দমদম আর বিভিন্ন জায়গায় ভোট গ্রহণ চলছে, তাই দমদমে বরানগরে এই মুহূর্তে কি পরিস্থিতি? অভিযোগ উঠে আসছে যে বরানগর বিদ্যা মন্দিরে বিজেপির নেতা সকল ঘোষের এজেন্টকে বিভিন্ন বিষয়ে খারাপ ভাষায় বকাবাদ্য করা হয়, এমনকি তার রাস্তা আটকানো হয় বলেও অভিযোগ কিন্তু উঠে এসেছে। আর সেই অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীর বিরুদ্ধে। অন্যদিকে তৃণমূল কর্মীরা বিজেপি প্রার্থীকে দেখেই জয় বাংলা স্লোগান দিতে থাকে। কৌস্তব এর অভিযোগ যে সৌগত রায় তৃণমূলের নেতা কর্মীদের তাতিয়ে দিয়েছেন, ওরা যে কোম্পানির চাকর বৃত্তি করে তার মালিক আমাকে ভয় পায়। ঠিক এইভাবেই একেবারে কড়া ভাষায় বক্তব্য রাখলেন বিজেপি প্রার্থী। নির্বাচন কমিশনের ভূমিকায় বললেন কিছু কিছু জায়গায় অশান্তি হচ্ছে কিন্তু ভোট ভালোই হচ্ছে। অর্থাৎ শাসক বিরোধী চর্চা শুরু, ভোট এবার জমে উঠেছে পশ্চিমবঙ্গে। দেখা যাচ্ছে যে শাসক বিরোধী বিভিন্ন জায়গা থেকে উচ্ছৃঙ্খলতার ছবি উঠে এসেছে। কি ছবি, কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাবো। স্কুলে প্রথমে আমি তো চিফ ইলেকশন এজেন্ট, আমি তো প্রত্যেক কটা বুথে যেতে পারি। সৌগত রায় এসে বাজার গরম করে গেছে, ও আর সায়ন্তিকা এসে যে কৌস্তব বাগচি কেন ঢুকছে। আমি চিফ ইলেকশন এজেন্ট যেতে পারি, যেখানে যেখানে মানুষজনকে ভোটদানে বাধা দেওয়া হবে সেখানে তো অবশ্যই যাব। এবং আমি গেছি, তাদের প্ল্যান বানচাল হয়ে গেছে বলে তাদের এত অসুবিধা। মুশকিল হচ্ছে 28 টাকা পাউচের এফেক্টে সব লম্পঝম্প করছে। সৌগতবাবুর উদ্দেশ্যে শুধু বলবো, এই ধরনের বাজার গরম করা রাজনীতি করবেন না। আপনি বলছেন কৌস্তব বাগচি কেন ঢুকবে, তো কৌস্তব বাগচি ঢুকবে না তো কি সৌগত রায়ের গার্লফ্রেন্ড ঢুকবে? তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে নাকি আপনি এসে ভোটটা বিঘ্নিত করছেন।
আমি কি করে একা মানুষ গিয়ে আমি কি ভোটটা বিঘ্নিত করব? আমার কাছে স্পেসিফিক ইনপুট ছিল যে ওখানে মানুষজনকে বা এই ধরনের আমি ভেতরে শুধু দেখতে গেছি যে কেমন। আমি তো এজেন্ট হিসেবে পারি, আমার যারা আপনারা শুনলেন বিজেপি প্রার্থীর বক্তব্য। তিনি বলছেন যে তিনি যখন মনিটরিং এ যান তখন তাকে বাধা দেওয়া হয় এবং সেই অভিযোগ কিন্তু নতুন নয়। আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মী থেকে শুরু করে সিপিআইএম কর্মীদের রীতিমতো অভিযোগ শুনতে পাচ্ছি যে তারা প্রতিনিয়ত বাধা প্রাপ্ত হচ্ছে। আমরা আবারও আসছি আলোচনায়। আমাদের সাথে অম্লান রয়েছে। অম্লান, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছবি ইতিমধ্যেই উঠে আসছে এবং সেই জায়গায় রীতিমতো বারংবার অভিযোগ উঠে যে তৃণমূলের কর্মীরা প্রতিনিয়ত বিজেপি এবং সিপিআইএম এর নেতাদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে, কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গের এই সংস্কৃতিটা সিপিএম এর দান। 34 বছর তারা পশ্চিমবঙ্গে শাসন করার সুবাদে এই সংস্কৃতিটা, এই অপসংস্কৃতিটা পশ্চিমবাংলার সিপিএম থেকে সেটা তৃণমূলের মধ্যে সংক্রমিত হয়েছে। ঠিক তাই জন্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বা তৃণমূল দলটাই বিজেপিকে ভয় পাচ্ছে। ভারতীয় জনতা পার্টির নেতাদের উপর আক্রমণ হচ্ছে, কর্মীদের উপর আক্রমণ হচ্ছে। ইভেন শুভদীপ, আমার ছোট ভাই, যেটা তারা ইন্ডিয়া অ্যালায়েন্স বা 28টা দল যা আছে তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাইরে থেকে সমর্থন দেবেন, কিন্তু এটা কিরকম ধরনের তাদের জোট হয়েছে সেটা জোট না ঘোট সেটা রাজ্যের মানুষ তথা দেশের মানুষ দেখছে। কারণ তৃণমূল সিপিএম কে ধরে ধরে পেটাচ্ছে, গুড় বাতাসা দিচ্ছে। তো এটা জোট না ঘোট, এটা দেশের মানুষ, এটা হাস্যকর বিষয়টা দেশের মানুষ খুব ভালো করে দেখছেন এবং পশ্চিম বাংলার মানুষজন তো খুব আরো বেশি করে দেখছেন এবং ইভেন এনজয় করছেন। আর এতে আমাদের সুবিধা হয়েছে, বিগত দিনে আমরা 18টা সিট পেয়েছিলাম, এবার আমরা আশাবাদী অন্তত পক্ষে আমরা ন্যূনতম ওখানে 25টার মতো সিট আমরা পেতে যাচ্ছি। শুভদীপ, একটা বিষয় তোমার থেকে অবশ্যই জানবো। কিছুক্ষণ আগেও আমাদের সাথে শ্রেয়সী লস্কর ছিল, কংগ্রেস নেত্রী। ওনাকে আমি একেবারে একই প্রশ্ন করেছিলাম, কিন্তু তিনি সঠিক জবাবটা আমাকে দিলেন না, তাই তোমাকে আমি আবারও প্রশ্নটা করছি। কিছুক্ষণ আগে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন যে পশ্চিমবঙ্গে নাকি সিপিআইএম এবং বিজেপি জোট হয়ে তারা ভোটে লড়াই করছেন, যদিও প্রকাশ্যে তা নয়। তোমাদেরই তো এক জোট বা ইন্ডিয়া জোটের প্রথম সারির শরিক হচ্ছেন একদিকে সীতারাম ইয়েচুরি বলো, মল্লিকার্জুন খাড়গে বলো বা মমতা বন্দ্যোপাধ্যায়, তারা প্রথম সারির নেত্রী। সেই জায়গায় সর্বভারতীয় সভাপতি তৃণমূলী তিনি বলছেন যে সিপিআইএম নাকি একেবারে কোট আনকোট যদি আমি বলি সন্ত্রাসবাদ হারমাতবাদী, তারা এই ধরনের কাজ সংগঠিত করছে বিজেপির সাথে জোট হয়ে। বিশেষ করে ডায়মন্ড হারবারের কথা তিনি তুলে ধরেছেন। কি বলবে এই বিষয়টা নিয়ে? দেখুন, জোট সম্বন্ধে যতই জল ঘোলা করার চেষ্টা হোক, আমরা প্রথম দিন থেকে এখন অব্দি একটা কথাই বলছি, জোট আমরা রাজ্যের যে পরিস্থিতি সে পরিস্থিতি অনুযায়ী আমরা জোট হবে, সেটা ইন্ডিয়া অ্যালায়েন্স আগেই বলে দিয়েছিল প্রথম। দ্বিতীয়, উনি যেটা বললেন, না ঠিকই আছে জোট সবকিছু। মমতা যখন ধর্ণা দিচ্ছিল, কে গেছিল ধর্ণার মঞ্চে সেটা তো সবাই জানে। জোটটা কোন দিকে হচ্ছে, সেটিংটা কোথায় সেটা তো সবাই জানে। ওই ধর্ণার মঞ্চে গেছিল, নাটকের ধর্ণা। সে নাটকের ধর্ণাতে কে গেছিল, একজন গিয়ে জল খাওয়ালেন, কি করলেন, ওটা তো মানুষ দেখেছে। তো সেটিংটা কোথায় আছে সেটা মানুষ জানে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললো সেটা নিয়ে, কিন্তু একেবারে প্রথম সারির নেত্রীর কাছের লোক, একেবারে ঘনিষ্ঠ লোক, উনার সেই বক্তব্য প্রভাব পড়বে না আপনাদের ইন্ডিয়া জোটের যারা নিচুতলার কর্মীরা রয়েছে? মনোবল কিছুটা দুর্বল হবে না? প্রভাব পড়বে না, কিছু প্রভাব পড়বে না। বামপন্থীরা আগে থেকে, বামপন্থীদের ভোট বৃদ্ধি পাবে ব্যাপকভাবে এবং এবার বামপন্থীরা সিট বের করবে এবং আমাদের যারা যুব নেতারা আছে তারা ব্যাপক হারে জয়ী হবে। অম্লান, আমার ছোট ভাই এখন একটা কথা বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্নায় ছিল কে ওনাকে জল খাইয়েছে। ইন্ডিয়া অ্যালায়েন্সের এই রূপ, তারা নিজেরাই নিজেদের মধ্যে ঐক্যতা রাখতে পারছেন না, জোট ধর্ম পালন করতে পারছেন না। দেশের মানুষ তো দেখছে, দেশের মানুষ তাদেরকে পুনরায় প্রত্যাখ্যান করার জন্য তৈরি আছে। বিগত 6 দফা নির্বাচনে তার প্রমাণ আমরা দেখেছি। আজকে 7ম দফা নির্বাচন চলছে, আর দুদিন বাদে 4 তারিখে রেজাল্ট যখন বেরোবে তখন
বিগত দিনে তো সিপিএম এর 3টা এবং সিপিআই এর 2টো সিট ছিল 2019-এর লোকসভা নির্বাচনে। এবার কোথাও মানে কোনো জায়গা থেকে এখনো পর্যন্ত আর মানে অন্তত বামপন্থীরা কোনো সিট পাবে না। শুভদীপ, একটা কেরালা থেকে কে সিট পাচ্ছেন? বিজেপি কয়টা সিট পাচ্ছে কেরালা থেকে? কেরালাতে আপনাদের সাথে আপনাদের অ্যালায়েন্স পার্টনার কংগ্রেস কি করছে? ওখানে তাহলে সিটটা কেন সিট শেয়ারিং হলো না? তো আপনারা শুনুন আরে আপনারা যদি পশ্চিমবাংলা এবং কেরালায় যেখানে আপনাদের টুকটাক কিছু অস্তিত্ব আছে ওখানেই নিজেদেরকে ঠিক রাখতে পারছেন না, জোট ধর্ম পালন করতে পারছেন না, তাহলে আপনারা দল কিভাবে দেশ কিভাবে চালাবেন? শুনুন, দেশের মানুষ যথেষ্ট সচেতন। আপনাদেরকে দেশের মানে হাল ধরার জন্য তো কোনোদিন দেয়নি, আগামীতেও দেবে না। অন্তত আগামী 100 থেকে শুনুন, আগামী 100 থেকে 150 বছর, আগামী 100 থেকে 150 বছর আপনারা কোনোদিন অন্তত জাতীয় স্তরে আপনারা কোনোদিন প্রাসঙ্গিকতা পাবেন না। এটা দায়িত্ব নিয়ে আমি বলছি। ইন্দ্রজিৎ গুপ্তর নাম জানেন? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। দেশের প্রধানমন্ত্রী ছিল? স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রী। আচ্ছা, দেশের প্রধানমন্ত্রী ছিল নাকি? স্বরাষ্ট্রমন্ত্রী। আপনারা তো জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করতে দেননি। আপনার ব্যথা? আরে আমাদের ব্যথা হবে না কেন? বাঙালি হিসেবে উনি ভারতবর্ষের গর্ব, বাঙালির গর্ব। অবশ্যই আপনারা নিজেরা কোনোদিন সরকার গঠন করতে পারেন না। শুনুন, আপনারা কথা বলতে দেন না, যিনি কথা বলতে দেন না কাকে ধরে আনেন আপনারা? যারা বিগত দিনে এইসব কারণে, তাদের অহংকারের কারণে যেখানে ত্রিপুরা রাজ্য এবং দেশ থেকে মুছে গেছে, ঠিক তাদেরকে ধরে আনছেন। দেশ থেকে মুছে যাচ্ছে মানে? আপনাদের রিপোর্ট কার্ড বলছে আপনারা দেশ থেকে মুছে গেছেন। আপনাদের একটা সময় 64 জন এমপি ছিল, বর্তমানে আপনাদের মাত্র 5 জন। আপনারা এখানে স্টুডিওতে তর্ক করলে হবে না তো। আপনাদের কর্মী কজন আছে? আপনারা যে দল চালাচ্ছেন আপনাদের কর্মী কজন আছে? সারা জীবন তো সিপিএম এর উপর লেজুর ভিত্তি করে সিপিআই চলছে। আপনাদের দলের প্রাক্তন নেতা মনীন্দ্র রিয়াং দল ছেড়ে দিয়েছে। আপনারা সেটা নিয়ে মাথা ব্যথা নেই। আপনাদের কোথায় সংগঠন বাড়াবেন সেটা নিয়ে মাথা ব্যথা নেই। আরে শেষ করতে দিন না, শেষ করতে দিন। কারণ আরে আপনাদের স্বাস্থ্যমন্ত্রী দল ছেড়ে দিয়েছিল। আমরা আমাদের স্বাস্থ্যমন্ত্রী দল ছেড়েছে, ঠিক আছে। আমাদের সরকার কি পড়ে গেছে? আমরা তো পুনরায় ফিরে এসেছি। আপনাদের চারবারের মন্ত্রী দল ত্যাগ করে দিয়েছে, অন্য দলে আছেন। একটু থামাচ্ছে তোমাদের, আমরা আবারও পশ্চিমবঙ্গের দিকে যাব। অবশ্যই আমরা আলোচনায় আসবো। আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দিকে নজর রাখছি যে জনপ্রিয় অভিনেত্রী তারা এবারে গেছেন ভোট দিতে। বিশেষ করে অভিনেত্রী শুভশ্রী, তিনি গেলেন ভোট দিতে। অন্যদিকে পরিচালক স্বামী রাজ চক্রবর্তী তিনিও গেলেন ভোট দিতে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভোট দিতে গেলেন স্বামী স্ত্রী দুজনেই। প্রত্যেকেরই জানা তৃণমূল জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত স্বামী পরিচালক রাজ চক্রবর্তী, তিনি এবার গেলেন ওনার স্ত্রীর সাথে ভোট দিতে। যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, শান্ত পরিস্থিতি রয়েছে। এই গরমের মধ্যেও প্রত্যেকেই বাড়ি থেকে বেরিয়ে যে যার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যাচ্ছেন। যে ছবি আপনারা এক্সক্লুসিভ নিউজ ভ্যানগার্ডের পর্দায় দেখতে পাচ্ছেন। আপনারা দেখছেন সেই ছবি। শুভশ্রী থেকে শুরু করে রাজ চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী প্রত্যেকেই কিন্তু বেরিয়ে এসেছেন যে যার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভোট গ্রহণ পর্ব চলছে এবং বিভিন্ন জায়গার ছবি আমরা সমস্ত বিষয়, কোন জায়গায় কি অভিযোগ রয়েছে, কমিশন কি বলছে, সমস্ত বিষয় কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমি আবারও আসছি আলোচনায়। আমি অনুরোধ করব দুজনকে যে একে একে করে আমি দুজনেরই বক্তব্য নেব। প্রথমেই অম্লান, তোমার কাছে যাচ্ছি। বিজেপি বলছে যে আপকি বার 400 পার, অন্যদিকে বিরোধীরা তাদের ইন্ডিয়া জোটের উপর ভরসা রাখছে। কি বলবে? বিজেপি কি আদতে আপকি বার 400 পার করতে পারবে? বিরোধীরা কি তাদের পাটিগণিতের উপরে ভরসা রাখবে? কি বলবে? দেখুন, আপকি বার 400 পার এটা শুধু নারা না, এটা বৃহৎ জন আন্দোলনের রূপ নিয়েছে। কারণ 2014 সালের লোকসভা নির্বাচনে যখন আমরা একক সংখ্যাগরিষ্ঠতা রাজ্যের বা দেশের মানুষের কাছে চেয়েছিলাম, তখন বিরোধীরা হেসেছিল যে বিগত বহুদিন যাবৎ
বা বিগত বহু লোকসভা নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আমরা পেয়েছি 273টা আসন পেয়েছিলাম 2014 সালের লোকসভা নির্বাচনে। 2019 সালের লোকসভা নির্বাচনে যখন আমরা বলেছিলাম যে আব কি বার 300 পার, বিরোধীরা তখনও হেসেছিল, তখনও বলেছিল যে 300 পার এটা অলীক স্বপ্ন। আমরা সেটা দেখিয়েছি, 303টা সিট পেয়েছি। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমরা এবারও বলেছি আব কি বার 400 পার, বিজেপি একা 370 এবং এনডিএ আমরা 400 পার হব। বিরোধীরা হাসছে, নিশ্চয়ই তাদের গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার মানে তাদের অধিকার আছে, হাসুক। আগামী 4 তারিখে রাজ্যের বা দেশবাসী দেখবেন যে কিভাবে হলো, কেন হলো। আব কি বার 400 পার হচ্ছেই। শুভদীপ কি বলবে, কতটা সহমত পোষণ করছো? দুটা জিনিস, প্রথমে একটা কথা একটু কাউন্টার দিই। প্রথম করলে উনি বললেন দল ছাড়ার কথা। মহেন্দ্র রিয়াং দল ছেড়েছেন যখন উনি হেরে গেছেন, তারপরে উনি দলটা ছেড়েছেন। যশোমন সিনহার নাম মনে আছে তো? অটল বিহারী বাজপেয়ীর সময় একজন খুব ইম্পর্টেন্ট মন্ত্রীদের মধ্যে একজন ছিলেন, উনি কিন্তু দল ছেড়েছেন। তো উনি আমার দিকে আঙ্গুল তুলছেন, ওই হিন্দিতে একটা কথা, জিসকে ঘর শীশে কে হো ও দুসরে ঘর পে পাথর নিয়ে ফেকা করতে। ঠিক আছে, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা এমন বহু নাম আছে যারা পোড় খাওয়া বিজেপি নেতা ছিল, বিজেপির এমপি বা সাংসদ এমএলএ ছিল, তারা ছেড়ে চলে গেছে। আচ্ছা, আর আব কি বার 400 পার, ওই মিঠুন চক্রবর্তীর একটা মানে সিনেমায় একটা ডায়লগ আছে না, গুলি উড়িয়ে খবরে আসতে চান, ওটা উনি আসলে মানুষের মধ্যে একটা ইয়ে সৃষ্টি করতে, আমরা সরকার আসছি একটা সেই হাওয়া সৃষ্টি করার জন্য এটা 400 পার। মোদি 400 পার পাচ্ছেন, কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের সেই আমাদের যে জনসমর্থন দেখে এত ভয় পাচ্ছেন, উনি আবল তাবল বলছেন কি গান্ধী সিনেমা আসার আগে মহাত্মা গান্ধীকে কেউ চিনত না। উনি বলছেন উনি নাকি বায়োলজিক্যাল না, উনি ভগবান ওনাকে পাঠিয়েছেন। আচ্ছা, তারপর আরো এমন বহু, উনি ভাবতে পারেন যে একটার পর একটা মানে হিন্দু মুসলমান যে ইস্যুগুলা, সেগুলা উনি রাম মন্দিরের নামে ইয়ে চাইছেন, ভোট চাইছেন। কেন আপনারা কি রাম মন্দির বানান না? 550 বছরের পর রামলালা নিজের অযোধ্যাতে নিজের ঘরে গেছেন, আপনারা কি সেটা মানেন না? তুমি কোশ্চেন করো, আপনারা কি মানেন না? মানে সঞ্চালিকা মহোদয়া, আপনি দেখুন বিগত দিনে যেটা বিরোধীরা মূলত যেটা রামকে বলতো যে রাম নাকি কাল্পনিক, এটার আবারও প্রমাণ আমার ছোট ভাই দিয়েছে যে আমাদের as expected from them। আচ্ছা, এবার বলতে দাও। আমাদের যিনি সাধারণ সম্পাদক, উনি বিহারে যখন ওই রথযাত্রা চলছিল রাম মন্দিরের পক্ষে, তখন আমাদের সাধারণ সম্পাদক অভিবর্ধন বলেছিলেন, ভব্য বানাইয়ে और ज्यादा भव्य बनाइए, एक नहीं 10 बनाइए राम मंदिर, हमको कोई फर्क नहीं पड़ता। কিন্তু যখন দেশের প্রধানমন্ত্রী সরাসরি একটা ধর্মীয় কাজে, একটা ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, এবং এটা তো আপনারাও জানেন যে এটা ইলেকশনের গাইডলাইন, যে কোনো ধর্ম, জাতি বিদ্বেষ বা ধর্মের নামে কোনো ভোট চাওয়া যায় না, এটা দেশের প্রধানমন্ত্রী জানেন না? উনি রাম মন্দির বানিয়েছেন, উনি তো বানাননি রাম মন্দির, কে উনি লড়াই করেছেন রাম মন্দিরের জন্য? রাম মন্দিরের জন্য বিজেপির কি লড়াই করেছে? বিজেপি লড়াই করেনি তো, বিজেপি লড়াই করেছে তো অন্যরা। আচ্ছা, ওনার সময় মন্দির করে হয়েছে, এটাও সুপ্রিম কোর্টের রায়, ঠিক আছে। তো আমরা বলছি রাম মন্দির হোক না, মানুষের ধর্ম আস্থা মানুষ পালন করুক না, মানুষ নিজের ধর্ম নিজে পালন করবে, তাতে তো আমাদের বাধা দেওয়ার কোনো জায়গা নেই। কিন্তু প্রধানমন্ত্রী যেভাবে ইলেকশনের প্রোটোকল ভেঙে যেভাবে উনি রাম মন্দিরের নামে ভোট চেয়েছেন, সেটা অনৈতিক। অর্থাৎ শুভদীপ, তুমি বলতে চাইছো যে হিন্দুত্বের তাসে প্রধানমন্ত্রী লড়াই করতে চাইছেন লোকসভা নির্বাচন, কি বলবে? মুসলিমদের ইয়ে করে বলছে মঙ্গলসূত্র বিক্রি করে দেবে, আসলে নাকি মুসলিমদের। একদমই শুভদীপ, আমি সে বিষয়টা নিয়ে অম্লান থেকে উত্তর জানবো অবশ্যই, কিন্তু এর আগে আমি আবারও একটু পশ্চিমবঙ্গের দিকে নজর রাখছি। ভোট দিতে গেলেন টলিউড অভিনেতা আবির চ্যাটার্জি, তিনি ভোট দিতে গেলেন, ওনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গেলেন। জনপ্রিয় অভিনেতা, তার সাথে গায়কও তিনি বটে, তিনি আজ ভোট দিতে গেলেন সল্টলেকে, তার পরিবারকে নিয়ে তিনি ভোট দিতে গেলেন। ভোট দান করার জন্য সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তাপমাত্রার পারদ কিন্তু ক্রমশ ঊর্ধ্বমুখী, তার সাথে রাজনৈতিক পারদও ঊর্ধ্বমুখী। প্রত্যেকটা বিষয়কে মাথায় রেখে গণতান্ত্রিক অধিকার তো অবশ্যই প্রয়োগ করতে হবে, তার জন্য অভিনেতা থেকে শুরু করে গায়িকা
প্রত্যেকেই কিন্তু বেরিয়ে আসছেন যে যার বাড়ি থেকে এবং লাইনে দাঁড়িয়ে যে যার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। আমি আবারও আলোচনায় ফিরে আসছি অম্লানের থেকে। অম্লান, এই যে একাধিক প্রশ্ন, একাধিক বিষয় জোটকে নিয়ে, যেহেতু এই বছর 24-এর নির্বাচন, এনডিএ বিরুদ্ধে ইন্ডিয়া জোট, এই প্রত্যেকটা বিষয়কে কেন্দ্র করে তুমি একজন যুব নেতা, এতক্ষণ শুভদীপের কথা তুমি শুনছিলে, তোমার এই মুহূর্তে আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে কি মনে হয় 4 জুন কি ফলাফল বেরিয়ে আসতে পারে? দেখুন, তৃতীয়বারের মতো সরকার আমরা গঠন করছি, তাতে কোনো সন্দেহ নেই, তাতে কোনো সন্দেহের অবকাশ থাকার প্রয়োজন বলে আমি মনে করি না। কারণ যারা নিজেদের জোট টিকিয়ে রাখতে পারছেন না, যাদের একদল মানে ইন্ডিয়া অ্যালায়েন্সের যারাই আছেন, এক দলের উপর আরেক দল চড়াও হচ্ছে, হামলা করছেন, হুজ্জুতি করছেন, যারা নিজেরা ভোট একটা চালাতে পারছেন না, তারা দেশ কিভাবে চালাবেন? আমাদের দেশের মানুষ যথেষ্ট সচেতন, দেশের মানুষ যথেষ্ট বুদ্ধিমত্তার সহিত ভোট দিচ্ছেন, এটা আপনি 4 তারিখে দেখে নেবেন। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, যেদিন স্যান্ডোগেঞ্জির বুক পকেট লাগবে আর যেদিন হাতির 5 পা হবে, ওই দিন ইন্ডিয়া অ্যালায়েন্স ক্ষমতায় আসবে। আর একটা বিষয় অম্লান তোমার থেকে জানার, বিরোধীরা বলো বা বিশেষজ্ঞরা, প্রত্যেকের মনেই একটা প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নটা হচ্ছে, বিজেপির যে নিয়ম বা গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী 75 বছরের পর কেউ আর পার্টি করতে পারে না, সেখান থেকে তাকে সরে আসতে হয় বা সন্ন্যাস নিতে হয়। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর বয়স তো প্রায় 75-এর কাছাকাছি, সেক্ষেত্রে কি প্রধানমন্ত্রীর মুখ আবারও নরেন্দ্র মোদীজি আমাদের প্রধানমন্ত্রী? কিন্তু সেই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে অনেকের মনেই চলছে। জনতা পার্টির ইন্টারনাল যে দলীয় সংবিধান আছে, দলীয় সংবিধানে 75 বছরের এক্সাক্ট ফিগার কোথাও নেই। ভারতীয় জনতা পার্টি নতুনদের সুযোগ করে দেওয়ার জন্য, যারা বিগত দিনে অনেকটা রাজনীতি করেছেন, তাদেরকে, যারা ভারতীয় জনতা পার্টিকে লালন পালন করে বড় করে তুলেছেন, সেই 2 থেকে, শুভদীপ যেটা বলছিল, সেই 2 থেকে 303-এ নিয়ে এসছে, তাদেরকে আপাতত বিশ্রাম দিয়ে নতুনদের তুলে আনার একটা প্রচেষ্টা হয় ভারতীয় জনতা পার্টিতে। যুবকদের সুযোগ দেওয়া হয়, মহিলাদের সুযোগ দেওয়া হয়। সেই জন্য 75 বছর পার্টিকুলারলি কোনো গাইডলাইন নেই। ভারতীয় জনতা পার্টির প্রাইম মিনিস্টারাল ক্যান্ডিডেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এতে কোনো সন্দেহের কোনো অবকাশ থাকে না। একদমই। আমি এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সাথে দুজন ছিল। আচ্ছা শুভদীপ বলো, আচ্ছা শেষবারের মতো। আচ্ছা, আমাদের যে ইন্ডিয়া অ্যালায়েন্স আগামী 4 জুন ক্ষমতায় আসছে, এবং উনি যেটা বললেন যে জোট শরিক, একদম ছোট্ট করে নেব, একদম ছোট্ট করে, ঘর সামলাতে পারছেন না, জেজেপি বলুন, এআইডিএমকে বলুন, পিডিপি বলুন, গোয়া ফরওয়ার্ড পার্টি বলুন, তারপরে লিস্টটা আরো লম্বা, অনেকে এনডিএ ছেড়ে দিয়েছেন, ওই শিরোমণি আকালি দল বলুন ছেড়ে দিয়েছে, ঠিক আছে, ওটা বলবো না। আর বয়সের কথা যেটা বললেন, ঠিক আছে, এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার লালকৃষ্ণ আডবাণী, সুমিত্রা মহাজন, এমন যারা সেই আগের দিনে সেই 2 থেকে, উনি যেটা বললেন 2 থেকে 300 করলেন, তাদেরকে সেই বয়সের কারণ দেখে সরিয়ে দেওয়া হলো। আর তাহলে আমার মনে হচ্ছে বিজেপির মধ্যে মুখের অভাব আছে, নরেন্দ্র মোদী ছাড়া মুখ নেই, নরেন্দ্র মোদী না থাকলে ইলেকশন জিতবেন না, তাই হয়তো ওরা নরেন্দ্র মোদীকে এখন রাখতে হবে, কিছু করার নেই, বয়স হলেও রাখতে হবে, তাতে কোনো ইয়ে নেই। এবং ভারতের মানুষ বিজেপির 10 বছরের অপশাসনের বিরুদ্ধে ইন্ডিয়া অ্যালায়েন্সকে ক্ষমতায় আনবে, এবং আগামী 14 জুন ইন্ডিয়া অ্যালায়েন্স ক্ষমতায় আসবে, সেটাই বাস্তব। ধন্যবাদ শুভদীপ বিস্তারিত তুলে ধরার জন্য, এবং অসংখ্য ধন্যবাদ বিজেপির যুব নেতা অম্লান মুখার্জি আমাদের সাথে রয়েছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ বিস্তারিত তুলে ধরার জন্য। অর্থাৎ আমরা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, যে কে হতে পারে প্রধানমন্ত্রীর মুখ, কে এগিয়ে যেতে পারে 4 জুন, কে মসনদে বসতে চলেছে, দিল্লির সিংহাসনে কে বসতে চলেছে, একাধিক কথা কিন্তু, একাধিক আলোচনা কিন্তু আমরা একেবারে প্রথম দফা অর্থাৎ 19 তারিখ থেকে আজ 1 জুন, আজ পর্যন্ত 7 দফার ভোট শুধুমাত্র ত্রিপুরার একমাত্র চ্যানেল নিউজ ভ্যানগার্ড প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরেছে। আশা রাখছি যে আগামীতে 4 জুন যে ফলাফল প্রকাশ হবে, তাতেও সকাল থেকে দিনভর কি চিত্র রয়েছে, কোথায় যাচ্ছে ট্রেন্ড, সমস্ত বিষয় কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি। চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।